হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। গতকাল তোমাদের ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট নাম্বার 7 দেওয়া হয়েছিল। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো। আজকে তোমাদের এই ক্লাসে আমরা এই ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট পার্ট নাম্বার 7-এর সলিউশন দেখব। কমপ্লিট সলিউশন, যা কিছু অঙ্ক ছিল, যতগুলো বিবৃতিমূলক প্রশ্ন ছিল, সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে সলভ করব। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই সেই টেস্টটি দিয়েছো। আর যারা এখনও দাওনি তাদেরকে বলছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা এখনই সেই সমস্ত গ্রুপে অথবা আমাদের পেজে চলে যাও, গিয়ে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করো। ঠিক আছে, এই যে পিডিএফগুলো দেখা যাচ্ছে এখানে, এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করো, আগে নিজেরাই সলভ করো, তারপর এসে কিন্তু ইউটিউবে সলিউশন ভিডিও দেখবে। বুঝতে পারলে? আর তোমরা যারা সলভ করেছো তোমরা কমপ্লিট ভিডিওটি দেখো, আর দেখার পর মিলিয়ে নিয়ে শেষে তোমরা অবশ্যই নেগেটিভ মার্কস সহ তোমাদের মার্কসগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই কী দেওয়া ছিল। দেখো 41 নম্বর প্রশ্ন বলেছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর দুটি ঘনীভবনের মধ্যে দূরত্ব কত হবে? একটা শব্দ তরঙ্গ দেওয়া আছে, এই শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে কত, ল্যামডা দেওয়া আছে। ঠিক আছে, ধরো এখানে একটা শব্দ তরঙ্গ তৈরি হয়েছে, এই শব্দ তরঙ্গের এই যে দৈর্ঘ্য এটা দেওয়া আছে ল্যামডা। এবারে বলেছে পরপর দুটি ঘনীভবনের মধ্যে দূরত্ব কত, মানে আমাদের দুটি সাকসেসিভ কম্প্রেশন অথবা রেয়ারফ্যাকশন যে আছে সেখানে কম্প্রেশনের কথা বলেছে। দুটি সাকসেসিভ কম্প্রেশনের মধ্যে দূরত্ব কত হবে? অপশন দেওয়া আছে ল্যামডা, ল্যামডা বাই 2, 2 ল্যামডা নাকি 4 ল্যামডা। এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, ল্যামডাই হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা, আর দুটি সাকসেসিভ কম্প্রেশন বা রিয়ারফ্যাকশনের মধ্যেও দূরত্ব কিন্তু হয় ল্যামডা। ঠিক আছে, চলো নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখো, বলেছে অনাদ্র কপার সালফেট কী ধরনের পদার্থ? অনাদ্র বা অ্যানাইড্রাস কপার সালফেট কী ধরনের পদার্থ? অপশন দেওয়া আছে উদ্গ্রাহী, উত্ত্যাগী, জলাকর্ষী নাকি অতিপৃক্ত দ্রবণ। এটা খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে রাইট আনসার হয়ে যাবে সি। ঠিক আছে, তোমরা মাথায় রাখবে যে অনাদ্র কপার সালফেট অথবা অ্যানাইড্রাস CuSO4 এটি কিন্তু জলাকর্ষী এক ধরনের পদার্থ। এটি জল শোষণ করতে পারে, আর জল শোষণ করার পর এই কপার সালফেট কী হবে? হালকা নীল থেকে গাঢ় নীলে পরিণত হয়, অ্যানাইড্রাস কপার সালফেট। ঠিক আছে, অ্যানাইড্রাস CuSO4 এটি একটি জলাকর্ষী পদার্থ। চলো নেক্সট 43 নম্বর প্রশ্ন বলেছে, নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা কোনটি? ধনাত্মক আধান বিশিষ্ট কণা কোনটি আমাদের বলতে হবে। অপশন দেওয়া আছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি কোনোটিই নয়। নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক আধান বিশিষ্ট কণা যেটা, সেটা হলো আলফা কণা। ঠিক আছে, এই আলফা কণাকে আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে? দেখো He42। ঠিক আছে, এটা হলো একটি আলফা কণা। চলো নেক্সট 44 নম্বর প্রশ্ন বলেছে, লিন তাপের CGS একক কী? অপশন দেওয়া আছে ক্যালোরি পার কিগ্রা, ক্যালোরি পার গ্রাম, জুল পার কিগ্রা নাকি জুল পার গ্রাম। খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা ইজি কোশ্চেন, বলেছে লিন তাপের CGS একক কী? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। এটা কিন্তু CGS এর লিন তাপের একক দেওয়া ছিল ক্যালোরি পার গ্রাম, এখানে 80 ক্যালোরি পার গ্রাম হলো বরফ গলনের লিন তাপ। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বাষ্পীভবনের লিন তাপ কত। ঠিক আছে, তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই আমি চেক করব। চলো নেক্সট 45 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা নিউমেরিক্যালস দেওয়া আছে, বলেছে 50 কেজি ভরের এক ব্যক্তি তার পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তার গোড়ালির ক্ষেত্রফল যদি 4 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ওই ব্যক্তির দ্বারা ভূমিতে চাপের পরিমাণ কত? এখানে দেখো এক ব্যক্তি আছে। ঠিক আছে, এই ব্যক্তি তার পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তির ভর দেওয়া আছে 50 কেজি। ঠিক আছে, 50 কেজি ব্যক্তির ভর, তার গোড়ালির ক্ষেত্রফল দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কোয়ার। এবারে আমাদের এখানে প্রশ্নে কি বলেছে? চাপের পরিমাণ কত, আমাদের চাপ বের করতে হবে। আমরা জানি যে চাপ, প্রেশার ইকুয়ালস টু ফোর্স আপন এরিয়া, তাই তো? আমাদের দেখো এরিয়া দেওয়া আছে, ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, আমাদের ফোর্স বের করতে হবে। এবারে এই ব্যক্তি যেহেতু তার পায়ের গোড়ালির ওপর দাঁড়িয়ে আছে আর ব্যক্তির ওজন দেওয়া আছে 50 কেজি, তাই এর বলটা নিচের দিকে কিন্তু কাজ করবে। নিচের দিকে কত বল কাজ করবে? সেটা হলো mg, যেখানে m হলো ওই ব্যক্তির ভর আর g হলো অভিকর্ষজীয় ত্বরণ। এখানে আমাদের অভিকর্ষজীয় ত্বরণকে আমরা কত ধরবো? 9.8। তোমরা 10 যদি করো তাহলে অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার আসবে, সেটা দিয়েও তোমরা কিন্তু আনসার চুজ করতে পারবে, কিন্তু এখানে আমরা 9.8 দিয়ে করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এখানে ফোর্স কত হচ্ছে? 50 কেজি তো আমাদের দেওয়াই আছে, ইন্টু কত? 9.8, এটা আমাদের ফোর্স। এবারে আমাদের এরিয়া কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার স্কোয়ার। এবারে এককটা চেক করো, এখানে অপশানে সমস্ত একক কিন্তু আমাদের মিটার স্কোয়ারে দেওয়া আছে, আর এখানে এরিয়া দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারে। তাই আমাদের সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে পরিণত করতে হবে প্রথমে। দেখো কী হবে? ফোর্স লেখো 50 ইন্টু 9.8 লিখলে, এবারে এরিয়া কত হবে? 4 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে দেখো ফোর্সের জন্য এখানে নিউটন এসে যাবে, আর এখানে মিটার স্কোয়ার এসে যাবে সেন্টিমিটার স্কোয়ারের জায়গায়। ঠিক আছে, এবারে এটা ক্যালকুলেট করার পর তোমাদের যেটা আসবে সেটা হলো 1.225 ইন্টু 10⁻, কত হবে? 6 নিউটন পার মিটার স্কোয়ার।
ঠিক আছে, এখানে এটা 6 হবে, এখানে এটা হয়ে যাবে তোমাদের রাইট আনসার। ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক ছিল, দেখো এখানে 10-এর পাওয়ার দেওয়া নেই। তোমরা যদি এই প্রথমের এতটুকু বের করতে পেরেছো তাহলেই তোমরা সেটাকে কিন্তু কারেক্ট আনসার হিসেবে ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রাইট আনসার কী হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো নেক্সট 46 নম্বর প্রশ্ন বলেছে বয়েলের সূত্রে পিভি লেখচিত্র কোনটি? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি প্রশ্ন। বলেছে বয়েলের সূত্রে পিভি লেখচিত্র কীরূপ হয়? আমরা বয়েলের সূত্রের ক্ষেত্রে জানি কি ভর এবং উষ্ণতা দুই স্থির থাকে, তাহলে আমরা আদর্শ গ্যাসের সূত্রাংশ লিখতে পারি পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে আমাদের এই যে দেখো কী দেওয়া আছে, ভর আর উষ্ণতা, মানে এখানে টি আর হলো এন, এই দুই আমাদের কনস্ট্যান্ট দেওয়া আছে, আর আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাই এটা কনস্ট্যান্ট, তাই আমরা লিখতে পারি যে পিভি ইকুয়ালস টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি পি ভ্যারাইজেস 1/v। এই যে সূত্রটা আছে, এই সূত্র যখন আসবে, এই সূত্রের লেখচিত্র কী হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেখো শুধুমাত্র একটি জায়গায় আছে, সেটা হলো অপশান নাম্বার বিতে। ঠিক আছে, এটা হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ, আর এখানে পিভি গ্রাফ দেওয়া আছে। এবারে এখানে দেখো স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা আমাদের হবে না। এখানে স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা আমাদের হবে না। এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেওয়া আছে, কিন্তু আমাদের চেয়েছে কি পিভি গ্রাফ, আর এখানে দেওয়া আছে ভিপি গ্রাফ, তাই এটাও আমাদের রাইট আনসার হচ্ছে না। ঠিক আছে, তাহলে রাইট আনসার কী হয়ে যাচ্ছে, অপশান নাম্বার বি। চলো নেক্সট 47 নম্বর প্রশ্ন বলেছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে ভূপৃষ্ঠের সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিশক্তির কী পরিবর্তন হবে? উচ্চতা যত আমরা বাড়াতে থাকবো ভূপৃষ্ঠ থেকে, কোনো বস্তুর স্থিতিশক্তির মধ্যে কী পরিবর্তন দেখা যাবে? অপশন দেওয়া আছে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি প্রথমে বৃদ্ধি পাবে এবং পরে হ্রাস পাবে। এই কোশ্চেনটি করতে গেলে তোমাদের সবার প্রথমে জানতে হবে যে স্থিতিশক্তির ফর্মুলা কী। স্থিতিশক্তির ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম যে ইউ আমরা ধরতে পারি স্থিতিশক্তি ইকুয়ালস টু এম জি এইচ। এখানে এম হলো ভর বা মাস, জি হলো অভিকর্ষজীয় ত্বরণ, ঠিক আছে, আর এইচ হলো হাইট অথবা উচ্চতা। এবারে আমাদের বলেছে যে উচ্চতা আমাদের বৃদ্ধি করতে হবে কোনো একটি বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে দেখো মাস কনস্ট্যান্ট হবে, তারপর আমাদের যে অভিকর্ষজীয় ত্বরণ এটাও কনস্ট্যান্ট, তাহলে আমাদের স্থিতিশক্তি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হচ্ছে, এইচ। তার মানে স্থিতিশক্তি উচ্চতার সাথে সমানুপাতিক। তাহলে উচ্চতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে স্থিতিশক্তির মান কী হবে, বৃদ্ধি পাবে। এখানে অপশান এতে দেওয়া আছে দেখো বৃদ্ধি পাবে, আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। উচ্চতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তিও তত বাড়তে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট 48 নম্বর প্রশ্ন বলেছে কঠিনের ক্ষেত্রে তাপীয় প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার? কঠিন বস্তুর ক্ষেত্রে তাপীয় প্রসারণ গুণাঙ্ক কত প্রকারের হয়? অপশান আছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, নাকি কোনোটিই নয়। দেখো এই কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা সকল প্রকার প্রসারণ গুণাঙ্কই দেখতে পারি। কি কি? একটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের ক্ষেত্রে এই তিনই লক্ষ্য করা যাবে। অপশান রাইট আনসার হয়ে যাবে আমাদের বি। ঠিক আছে, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনই দেখা যায়, কিন্তু গ্যাস আর লিকুইডের ক্ষেত্রে, গ্যাস অথবা লিকুইডের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র একটি প্রসারণ গুণাঙ্ক দেখতে পারি, সেটা হলো কি ভলিউম। ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা দেখতে পারি শুধুমাত্র গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে, কারণ গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল মাপা যাবে না, লিকুইডের ক্ষেত্রেও কিন্তু বা তরল পদার্থের ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্য বা আয়তন মাপা যাবে না, তাই এক্ষেত্রে আমরা শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই নির্ণয় করতে পারি। চলো নেক্সট 49 নম্বর প্রশ্ন বলেছে ফেরাস যৌগে Fe এর তড়িৎযোজ্যতা কত? অপশন আছে 1, 2, 3 নাকি 4। এখানে এই যে আয়রন দেওয়া আছে, আয়রনের আয়ন দু ধরনের হয়, একটা ফেরিক আর একটা হলো ফেরাস। যদি ফেরাস হয় তাহলে তার যোজ্যতা কম হবে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কম হবে, আর যদি ইক হয়, ফেরিক যদি হয়, তাহলে কী হবে, তার অক্সিডেশন নাম্বারটা বেশি হবে। দেখো Fe+2 যদি থাকে এটাকে আমরা ফেরাস বলবো, আর Fe+3 যদি থাকে এটাকে আমরা ফেরিক বলবো। ঠিক আছে, তাহলে Fe+2 আমাদের জিজ্ঞেস করেছে এখানে ফেরাস। ফেরাস যৌগে Fe এর যোজ্যতা কত হয়? দেখো এখানে মাথায় লেখা আছে +2, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি +2। ঠিক আছে, ফেরাস যৌগের ভ্যালেন্সি কত হয়? +2। নেক্সট 50 নম্বর প্রশ্ন বলেছে অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 1 মোল কার্বন ডাই অক্সাইডতে পরমাণুর সংখ্যা কত আছে? 1 মোল আমাদের কি দেওয়া আছে? CO2। এই 1 মোল CO2 টোটাল পরমাণুর সংখ্যা কতগুলো দেওয়া আছে যদি আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা n হয়? দেখো এখানে আমাদের 1NC হবে, ঠিক আছে, আর 2NO হবে। 1N কার্বন আছে আর 2N আছে আমাদের কি অক্সিজেন। এখানে দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা আমাদের n দেওয়া আছে, তাই এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল আসছে কত? 3N আমাদের পরমাণুর সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 1 মোল কার্বন ডাই অক্সাইডতে পরমাণুর সংখ্যা কত হবে? 3N। ঠিক আছে, নেক্সট 51 নম্বর প্রশ্ন বলেছে অ্যামিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? অপশান আছে রোধ, বিভব পার্থক্য, রোধাঙ্ক, নাকি তড়িৎ প্রবাহ মাত্রা। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। অ্যামিটারের সাহায্যে আমরা পরিমাপ করে থাকি সাধারণত কি
তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এবারে তোমরা কমেন্টে জানাবে যে ভোল্টমিটারের সাহায্যে আমরা কী পরিমাপ করে থাকি। ভোল্টমিটার আর একটা সাথে দিলাম, সেটা হলো পোটেনশিওমিটার। ভোল্টমিটার এবং পোটেনশিওমিটার এই দুইয়ের সাহায্যে আমরা কী পরিমাপ করতে পারি, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই 51 নম্বর কোশ্চেন দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট 52 নম্বর প্রশ্ন বলেছে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে। পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2CR2O7 এই দ্রবণের মধ্যে যদি আমরা H2S গ্যাস চালনা করি তাহলে আমাদের দ্রবণের বর্ণ কীরূপ হবে। অপশান আছে লাল, সবুজ, হালকা গোলাপি নাকি নীল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটুখানি কিন্তু টাফ কোশ্চেন ধরা যেতে পারে। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি আমরা চালনা করি তাহলে আমরা এখানে দ্রবণের বর্ণ কী পাবো, সেটা হলো সবুজ। এটা তোমরা সরাসরি মাথায় রাখবে যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয়ে যাবে সবুজ। কিসের থেকে? অরেঞ্জ থেকে কী হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, অরেঞ্জ থেকে গ্রিন হয়ে যাবে, কমলা থেকে সবুজ রঙের হয়ে যাবে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। চলো নেক্সট 53 নম্বর প্রশ্ন বলেছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতার পরিবর্তন হয় কত। এটা তোমাদের করানো হয়েছিল আগেই, এটা আশা করছি তোমরা সকলেই ঠিক করেছো যারা যারা এই মক টেস্টটি সলভ করেছো। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতার কী পরিবর্তন হয়? এখানে আমাদের উষ্ণতা কমে যায় কত করে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে যাবে। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের এ। নেক্সট 54 নম্বর প্রশ্ন বলেছে ডুরালুমিনের প্রধান উপাদান কী। অপশান আছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তামা নাকি নিকেল। ডুরালুমিনের প্রধান উপাদান হলো, নাম থেকেই বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ডুরালুমিনের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। এবারে তোমাদের আরেকটা বলে রাখি, সেটা হলো জার্মান সিলভার। জার্মান সিলভারের কিন্তু প্রধান উপাদান কোনোদিন সিলভার হবে না, কারণ জার্মান সিলভারে সিলভার পাওয়াই যাবে না। ঠিক আছে, কিন্তু ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার কী পরিবর্তন ঘটবে। উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি কোনো ধাতুর মধ্য দিয়ে অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাবে। অপশন আছে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, বৃদ্ধি অথবা হ্রাস পাবে নাকি অপরিবর্তিত থাকবে। দেখো আমরা পড়েছিলাম যে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি পরিবাহীর ক্ষেত্রে তার রোধ বেড়ে যায়। এবারে রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে যেহেতু রোধ বেড়ে যাচ্ছে সেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে বা তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে ধাতু বা কোনো পরিবাহীর রোধ যেহেতু বেড়ে যাবে তাই তার প্রবাহ মাত্রা কী হবে? হ্রাস পাবে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট 56 নম্বর প্রশ্ন বলেছে কোনটি জলের ক্ষরতার জন্য দায়ী। ঠিক আছে, এই যে জল যে ক্ষর হয় এই ক্ষরতার জন্য দায়ী কোন কোন আয়নগুলো। ঠিক আছে, অপশান দেওয়া আছে দেখো Ca2+ মানে ক্যালসিয়াম আয়ন, Mg2+ ম্যাগনেসিয়াম আয়ন, Fe2+ ফেরাস আয়ন নাকি Na+ সোডিয়াম আয়ন। জলের ক্ষরতার জন্য দায়ী এগুলো কিন্তু আমাদের ক্যাটাগরি 2 কোশ্চেন। ঠিক আছে, এখানে তোমরা কোশ্চেনের সাথে অপশানগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এখানে তোমাদের একাধিক উত্তর কিন্তু হতে পারে একটি প্রশ্নে। ঠিক আছে, দেখো এই যে আমাদের 56 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ Ca2+ মানে ক্যালসিয়াম আয়ন, Mg2+ আর কিছু ক্ষেত্রে Fe2+ও দেখা যাবে। তাহলে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং ফেরাস আয়ন এই তিনটি কিন্তু জলের ক্ষরতার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে 56 নম্বর আমাদের রাইট আনসার হয়ে যাবে এ, বি অ্যান্ড সি। নেক্সট 57 নম্বর প্রশ্ন বলেছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কী রকম হয়। অপশন দেওয়া আছে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নাকি বিপরীতমুখী নাকি সমান। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এটি আমরা নিউটনের 3rd ল থেকে পড়েছি। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল 3rd ল, নিউটনের 3rd ল। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল কী হয়? ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, বিপরীতমুখী নাকি সমান। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে সি এবং ডি। ঠিক আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পরে কী হবে? সমান এবং বিপরীতমুখী। বোঝা গেল। নেক্সট 58 নম্বর প্রশ্ন দেখো বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী নয়। কোশ্চেনটা ভালো মতো পড়বে, এখানে লেখা আছে নয়। অ্যাসিড বৃষ্টির জন্য বা অ্যাসিড রেইনের জন্য কোন গ্যাসগুলি দায়ী নয়। এখানে দেখো অপশান দেওয়া আছে NO2, N2O, O3 নাকি CH4। দেখো সাধারণত অ্যাসিড বৃষ্টির জন্য SO2 আর হলো NOx মানে এক্সের জায়গায় যে কোনো কিছু বসতে পারে, 1 2 3 4 যে কোনো সংখ্যা বসতে পারে। ঠিক আছে, যেটা হতে পারে আর কি নাইট্রোজেনের অক্সাইড, এক্সের জায়গায় সেই সংখ্যা বসবে। এবারে এখানে বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী। আমরা জানি যে সাধারণত এই দুটি গ্যাস দায়ী। এছাড়াও O3 কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখানে দেখো NO2 মানে NOx এর সাথে মিলছে, তাহলে এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এটা কাটা। O3 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এটা কাটা। আমাদের জিজ্ঞেস করেছে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়, সেখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে বি এবং ডি। ঠিক আছে, N2O নাইট্রাস অক্সাইড আর CH4 মিথেন এই দুই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস নয়। ঠিক আছে, নেক্সট 59 নম্বর প্রশ্ন বলেছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কী ধরনের হবে।
একটি অবতল দর্পণ রয়েছে। অবতল দর্পণে এই যে আমাদের বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র থেকে কিছুটা দূরে এখানে একটা বস্তু রয়েছে। এই বস্তু অবতল দর্পণের মাধ্যমে যে প্রতিবিম্ব সৃষ্টি করবে সেই প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? অপশন আছে সৎ, অসৎ, বিবর্ধিত নাকি খর্বাকায়। এখানে দেখো আমাদের যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হলো সৎ এবং খর্বাকায়। ঠিক আছে, প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের সামনে, এদিকে দর্পণের পেছনে নয়, আর এখানে তৈরি হবে না। আর এই প্রতিবিম্ব কী হবে? খর্বাকায় হবে। আমরা এখানে যে বস্তুটি নেব সেই বস্তুর থেকে খানিকটা হলেও ছোট প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তাহলে এ এবং ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট 60 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এই সেটের লাস্ট প্রশ্ন। দেখো বলেছে কোনগুলি হ্যালোজেন মৌল নয়? অপশন আছে কে পটাশিয়াম, সিএল ক্লোরিন, এফ ফ্লোরিন নাকি এনই নিয়ন। আমরা নিক্টোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল গ্যাস এই সমস্ত গ্যাসগুলি আমরা পড়েছি। ঠিক আছে, কোন শ্রেণীতে কোন মৌলগুলি অবস্থান করে, নিক্টোজেন কোথায় অবস্থান করে, হ্যালোজেন কোথায় অবস্থান করে, নোবেল গ্যাস কোথায় অবস্থান করে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা পড়েছি। তোমাদের আবারও বলে রাখছি যে 15 নং গ্রুপে যারা ছিল তারা ছিল নিক্টোজেন, 16 নংয়ে যারা ছিল তারা ছিল চ্যালকোজেন, 17 নংয়ে ছিল হ্যালোজেন, আর 18 নম্বরে যারা ছিল তারা হলো নোবেল গ্যাস। এবারে আমাদের বলেছে হ্যালোজেন মৌলগুলি নয়। হ্যালোজেন মৌল কোনগুলো সেগুলো আগে বের করি। দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর হলো আয়োডিন, এরা ছিল কি? এরা ছিল হ্যালোজেন মৌল। ঠিক আছে, তাহলে এখানে দেখো সিএল আর এফ এই দুজন তো হ্যালোজেন মৌল, কিন্তু আমরা এখানে বলেছি হ্যালোজেন মৌল নয়। এবারে এই যে দেখো পটাশিয়াম দেওয়া আছে, পটাশিয়াম কিন্তু আমরা ক্ষার ধাতুর মধ্যে পড়েছিলাম। ঠিক আছে, লি না কে আরবি সিএস। ঠিক আছে, এটা কি আমাদের ক্ষার ধাতুর মৌলগুলো ছিল। এখানে দেখো এই যে পটাশিয়াম রয়েছে, আর নিয়ন, নিয়ন আমরা পড়েছি কি? যে নোবেল গ্যাসের মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন আর হলো রেডন। ঠিক আছে, আর হলো রেডন, এগুলো ছিল কি? নোবেল গ্যাস। তাহলে এখানে আমাদের হ্যালোজেন মৌল নয় কোনগুলি? এ এবং ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, পটাশিয়াম এবং নিয়ন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট পার্ট 7-এর টোটাল 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের সকলেরই সমস্ত প্রশ্ন সঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের কিছু কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো মার্ক করো এবং মিলিয়ে নিয়ে, ঠিক আছে, মিলিয়ে তো নিয়েছই, এবারে তোমরা ক্যালকুলেট করো, নেগেটিভ মার্কস সহ তোমাদের মার্কস ক্যালকুলেট করে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মার্কস জানাও। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্নে তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এছাড়াও তোমরা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ডাউটগুলো তোমরা পোস্ট করতে পারো। ঠিক আছে, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ক্লাসটি হেল্পফুল হয়েছে, তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি এটি লাইক করে দেবে। আর যদি তোমাদের জন্য এই মক টেস্ট এবং মক টেস্ট সলিউশনগুলো সত্যি সত্যি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। ঠিক আছে, আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে এগুলো শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো যাতে কোনো ক্লাসের নোটিফিকেশান মিস না হয়। ঠিক আছে, এক্সামের পর তোমাদের কাউন্সিলিং রয়েছে, সেখানে তোমাদের অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, সেই সমস্ত তথ্য যেন তোমাদের মিস না হয় সেই জন্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি মক টেস্ট সলিউশনে। তাদের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।